আগে থেকেই প্ল্যান করা ছিল আমরা ফরিদপুর যাব। তো শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাতে ৯টা বেজে গেল। ৯টা বাজে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠে এখন এই যে আমাদের বাড়িটা ঘুরে ফিরে সবাই দেখছে। আমাদের এই বাড়িটা না এখনো কমপ্লিট হয় নাই। আমার অনেক ইচ্ছে ছিল আমাদের এই বাড়িটা ফুল কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আমার বাবার বাড়ির আত্মীয়-স্বজনদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মানে ফরিদপুর আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। কিন্তু কিছু করার নাই। আমার শ্বশুরের মন রক্ষা করার জন্য বা তার খুশির জন্যই আমার আম্মুকে এখন আমাদের বাড়িতে নিয়ে গেলাম। কারণ তার ইচ্ছা হচ্ছে সে হজে যাবেন, যেহেতু হজে যাবার আগে সে চায় যে আমার আম্মু আমার শ্বশুর বাড়িটা দেখে যাক। কারণ আমার বিয়ের সময় তারা এখানে আসতে পারে নাই। কিভাবেই আসবে, কারণ আমি তো বিয়েটা নিজে নিজে একা একাই করেছিলাম। এজন্য আমার শ্বশুর বাড়ি দেখার সৌভাগ্য হয়নি, বা আমার শ্বশুর বাড়ি কোথায়, কি অবস্থা, কোন গ্রামে, তারা কেমন মানুষ, কোনো কিছুই আমার আম্মু জানতো না। ওই যে বিয়েটা আমি একা করেছিলাম, তাই শ্বশুরের মন রক্ষার জন্যই এখন আমার আম্মুকে নিয়ে আসলাম, নয়তো আমাদের বাড়িটা কমপ্লিট হলে নিয়ে যেতাম। যখন আমার বিয়ে হয় আমিও জানতাম না আমার শ্বশুর বাড়ি কোথায়, কোন গ্রামে, কি অবস্থা, কোনো কিছুই জানতাম না। কোনো কিছু না জেনেই হুট করে ৩ মাসের সম্পর্ক একটা ছেলের সাথে তার গ্রামের বাড়ি চলে যাওয়া মুখের কথা না। সত্যি কথা, তখন এই বিষয়গুলো না আমার মাথায় একেবারেই আসে নাই। এখন তো তাও ফরিদপুর যাওয়া অনেকটা ইজি হয়ে গেছে, কারণ পদ্মা সেতু হওয়াতে তেমন একটা কষ্ট হয় না। কিন্তু আমি যখন ফার্স্ট টাইম তার সাথে তার গ্রামের বাড়ি যাই, তখন কিন্তু আমাকে লঞ্চ ফেরি পার হয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু তখন না আমার ভিতরে কোনো ভয় ছিল না যে আমি তাকে চিনি না বললে ভুল হবে। ৩ মাসের পরিচয় ছিল, কিন্তু তার ডিটেলস আমি কোনো কিছুই জানতাম না। তার বাড়ি, ঘর, থানা কোনো কিছু চিনতাম না। তো তার সাথে তার মুখের দিকে তাকিয়ে তার মূলত এক কথায় বলতে পারেন অন্ধের মতো বিশ্বাস করেই আমি তার সাথে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনেকটা দূর পথ পাড়ি দিয়ে আমি তার সাথে যখন গিয়েছিলাম, তখন আমাদের প্রথম যাওয়াটা ছিল বাইক দিয়ে। সে আমাকে বাইক দিয়ে ফরিদপুর নিয়ে গিয়েছিল। রাস্তা যেন আর শেষ হয় না। আচ্ছা, যাই হোক, এই গল্পটা অন্য আরেকদিন শেয়ার করব। এখন তো কাউকেই বিশ্বাস হয় না বা বিশ্বাস করার প্রশ্নই আসে না। কিন্তু তখন আমি কিভাবে এই লোকটাকে বিশ্বাস করেছিলাম এটা ভাবলেই এখন আমার ভয় লাগে, কিন্তু তখন কোনো ভয় লাগেনি। তবে এখন আমি প্রায় ভাবি যে আমি কিভাবে কতটা সাহস করে তার সাথে গিয়েছিলাম, কিন্তু তখন কোনো প্রকার মনে প্রশ্ন বা সন্দেহ আমার আসে নাই যে এই লোকটা যদি নিয়ে আমার কোনো ক্ষতি করে বা আমাকে কোথাও, অনেক ধরনেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে, তাই না? কিন্তু কোনো প্রশ্নই আমার মনে আসে নাই। যাই হোক, ওই হিস্টোরি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি কিভাবে গিয়েছিলাম সেই হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আমার আম্মুকে নিয়ে আসছি মধুমতি নদীর ঘাটে। এই নদীর ঘাটটা আমার অনেক পছন্দের একটা জায়গা এবং এটা আমার অনেক মেমোরি ধরে রাখার মতো একটা জায়গা। কারণ যেদিন আমার বিয়ে হয় সেদিন বিকালেই আমার হাজবেন্ড আমাকে শাড়ি পরিয়ে আমাকে এই নদীর ঘাটে নিয়ে আসছিল। তো সেই দিনটার কথা আমি এখনো ভুলি নাই। যখনই আমি গ্রামে যাই, এই মধুমতি নদীর ঘাটে গেলে সেই স্মৃতিটা আমার চোখের উপরে ভেসে ওঠে। আমাদের বাড়ির বউরা নদীর ঘাটে যায় না। আমাদের বাড়িতে আরো 2টা বউ আছে, আমার চাচাতো ভাবি আর হচ্ছে আমার বড় জাল। তারা নদীর ঘাটে যায় না, কারণ তারা নদীতে ছোট থেকেই বড় হয়েছে গোসল করে। কিন্তু আসলে আমার তো ওরকম করে দেখা হয়নি। আমি যেহেতু ঢাকা শহরের মেয়ে, নদীতে গোসল করা বা নদী দেখা এটা আমার জন্য মনে হয় একটা সৌভাগ্যের একটা বিষয়। অনেক ছোটখাটো বিষয়তেই না আমি অনেক হ্যাপি থাকি। তো এই নদীর ঘাটটাও আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। তো আমি গেলে আমাকে কেউ না করে না যে নদীর ঘাটে যেও না, আমাকে এটা কেউ বলে না। আর যেহেতু বিয়ের দিন থেকেই আমার হাজবেন্ড এখানে আমাকে নিয়ে আসে, তারও অনেক ভালো লাগে এই নদী। সে এই নদীতে ছোটবেলা থেকে গোসল করে বড় হয়েছে, তো তারও অনেক ভালো লাগে। তবে আমাকে সে প্রায় বলতো চলো নদীতে গোসল করতে যাই, কিন্তু আমি যেতাম না। কিন্তু এইবার আমি নদীতে গোসল করেছি, তারপরে ঈদে বাড়িতে গিয়েছিলাম তখনও গোসল করেছি, কিন্তু ভিডিও শুট করা হয় নাই। আর এমন টাইমে যাই নদীতে গোসল করতে যে টাইমে নদীতে কেউ থাকে না, মানে পুরুষ মানুষ থাকে না বা মহিলারা থাকে না, ওই টাইমটাই আমরা যাই। বিশেষ করে বিকেলবেলা তেমন একটা মানুষ থাকে না, কিন্তু সকালবেলা অনেক মানুষ থাকে। অনেক দূর থেকে মানুষ আসে এই নদীতে গোসল করতে। অটো ভাড়া করে নিয়ে এসে এখানে থামিয়ে দেন, গোসল করে আবার অটোতে করে চলে যায়।